আসসালামু আলাইকুম। আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করে দিলাম রান্নাঘর থেকে, আর দুপুরে রান্না থেকেই শুরু করে দিয়েছি। তো আশা করছি ভিডিওর কোনো অংশ হয়তো বা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগতে পারে। যদি ভালো লেগে যায় তবে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আমি এদিকে মূলা রান্না করেছি ডাল দিয়ে, আর গিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম। মূলাটা রান্না করা হয়ে গিয়েছে ডাল দিয়ে প্রায়। আর লাউ শাক ভাজি করব সিম আলু দিয়ে, আর কারণ সিমগুলো একদম কচি তার জন্য সাথে আলু দিয়েছি। যদি বিচিওয়ালা সিম হতো তাহলে হয়তো আলুটা দিতাম না। আর এদিকে 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো সম্ভবত একটু ফাটা ছিল, তার জন্য এমন হয়েছে সিদ্ধ করার পরে। তো সেটা ছিলে নিয়েছি, টমেটো কাঁচামরিচ তারপর পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ডিমটা ভুনা করব। আর এই যে সিমগুলো, আর বাজার থেকে সিমগুলো আনলে কেমন যেন একটা ফাটা ফুটা একটু দাগ দুগ থাকে আর কি, তার জন্য হয়তো একটু কালো কালো দেখায়, কিন্তু এগুলো নষ্ট না, একটু দাগ ছিল আর কি, কারণ 2 দিন ফ্রিজে ছিল তার জন্য। আর সাথে এই যে বললাম আলু দিয়ে দিয়েছি, কারণ সিমের মধ্যে বিচি ছিল না, বিচিগুলো একদম কচি ছিল তার জন্য। আর লাউ শাক রান্না করলে কিন্তু বিচিওয়ালা সিম দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো ভাতটা হয়ে গেল, ঠিকা দিয়ে নিচ্ছি। আর মূলার ডালটাও হয়ে গিয়েছে। তো অনেক দিন পরে মূলা দিয়ে ডাল দিয়ে রান্না করেছি, একটু পাতলা করে। খেতে কিন্তু ভালোই হয়েছিল, খেয়েছিলামও। কারণ ভিডিওটা তো 2-3 দিন আগে, তার জন্য অনেক ভিডিও জমা হয়ে গিয়েছে, এক এক করে আসলে পোস্ট করতে করতে শেষ হচ্ছে না আর কি। আর এদিকে সিম আর আলুটা আগে আমি একটু ভাপ দিয়ে নিচ্ছি লবণ দিয়ে। তো সেটাই যে ভাপানো হয়ে গিয়েছে, একটু মোটামুটি একটু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি লাউ শাকগুলো দিয়ে দেবো। নয়তো দেখা যেত কি লাউ শাকটা হয়তো বা সেদ্ধ হয়ে গিয়েছে, আলু বা সিমটা হয়তো বা সেদ্ধ হতো না, এমনটা হতো। তার জন্য আমি আগে আলু আর সিমটা একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপর গিয়ে শাকটা দিয়ে দিয়েছি। আর এদিকে ডিম বোনা করে নেব। তো একসাথেই আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো একসাথে পেঁয়াজের তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তারপরে হলুদ লবণ মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া যা যা লাগে আর কি, একটু রসুন পেস্ট দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর শাকটা মোটামুটি কিন্তু এই যে দেখেন কমে গিয়েছে। এটা একটা ম্যাজিকের মতো, পুরো পাতিলটা ছিল বা কড়াইটা ছিল, এখন একদম কিন্তু কমে গিয়েছে। এটা একটা ঠিক ম্যাজিকের মতো না? তো এটা একটু পানিটা শুকিয়ে গেলে তারপর আমি ফোড়ন দিয়ে নেব। আর এদিকে এই যে মশলাটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে প্রায়, আবারও একটু পানি দিয়ে কষিয়ে নেব। যেহেতু আমি পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটোটা একসাথে দিয়ে দিয়েছি, তার জন্য আবার একটু পানি দিয়ে নিলাম। আর আমার টমেটোটা ফ্রোজেন ছিল, তার জন্য একবার ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, যাতে একবার গলে যায়, নয়তো আবার একটু ফোম ফোম কেমন জানি বেশি বেশি থাকে। আর ডিমটাও কিন্তু আমি ভেজে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তো ডিম বোনা তো সবাই করতে জানেন, সেটা দেখানোর মতো কিছু নাই, একদম শর্টকাট ব্যাচেলারদের খাওয়া বটে, বা যারা শর্ট টাইমে কোনো কিছু রান্না করতে চায় তাদের জন্য এই ডিম বোনাটা একদম পারফেক্ট। তাই তো ডিম বোনাটা করে নিয়েছি। আর আমাদের দুপুরে রান্নায় শাকভাজি, তারপর গিয়ে এই ডিম বোনা, আর মূলার ডাল। অবশ্য শুধু দুপুর বলবো না, হয়তো রাতেও রাতেও খেয়েছিলাম, হয়তো কেন আমি তো খেয়েছিলাম, রাতেও খেয়েছি। তাই তো ডিমটা দিয়ে দেওয়ার পরে আবারও কষিয়ে নিয়ে যে ধনেপাতা দিয়ে দিলাম। তারপর মাখা মাখা হয়ে গেলে আমি নামিয়ে নিব। হয়ে গেল আমার ডিম বোনা। তো একদম শর্টকাট, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর আমার কাছে ডিম বোনা ভালোই লাগে, আবার আলু দিয়ে ডিম দিয়ে রান্না করলেও ভালোই লাগে। তো ডিম আমার পছন্দ, ডিম আমিও খাই। আমার কাছে যেভাবেই হোক রান্না করে নিলে ভালো বা খারাপ লাগে না, ভালোই লাগে। এদিকে যে দেখেন সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটা একদম টেনে গিয়েছে। আর এবার আমি ফোড়ন দিয়ে নেব। তো অনেকটা রসুন কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, আর গিয়ে কাঁচামরিচ দিয়ে এই তো সরিষার তেলে আমি লাউ শাকটাও ভাজি করে নেব। তো এভাবে আসলে ভাজি করে নিলে লাউ শাকটা ভালোই লাগে। আর অনেক দিন পরে খেয়েছি, খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। অনেকে অবশ্য মাছ দিয়েও লাউ রান্না করে খায়, লাউ শাক রান্না করে খায়, লাউ তো খাই, কিন্তু আমরা আসলে লাউ শাকটা তেমন একটা খাই না, আমরা ভাজি করে এইভাবেই খেয়ে নিই। তো ভাবলাম কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিই, আর শুকনো মরিচের ফ্লেভারটা ভাজির সাথে খারাপ না ভালোই যায়, তার জন্য দিয়ে দিলাম। আর আলুটা কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গিয়েছে, তার জন্য ভেঙে ভেঙে গিয়েছে। আর ভেঙে ভেঙে যাওয়ার কারণে এই ভাজিটা আমার কাছে মনে হচ্ছিল বেশি ভালো লেগেছিল। তো এটা কিন্তু শুধু এই শাকভাজি আর মশারির ডাল, পাতলা মশারির ডাল রান্না করে খেলেও কিন্তু দারুণ লাগে, কিন্তু আমি তো মূলার ডাল দিয়ে রান্না করেছি, তো খেতে খারাপ না, ওই যে বললাম ভালোই লেগেছিল। এই তো হয়ে গেল। আর আগের কিন্তু একটু মূলার শাক ভাজি ছিল,
পরে অবশ্যই শাকটা খাওয়া হয় না, শাকটা ফেলেই দিতে হয়েছিল আমাদের। তারপরে রান্না তো হয়ে গেল, অনেকটাই হাতে সময় আছে, ভাবলাম বাকি কাজগুলো করে নেই। তো আবারও বাদাম নিয়ে আসছে, তো তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি, কারণ এই বাদাম ভাজাটা এখন বাসায় মানে থাকতেই হয় আর কি। বিকালবেলা বা একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো একটু ভাজা পোড়া খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। আর ওইদিকে মৌরিটাও আমি ধুয়ে নিচ্ছি, যেহেতু মৌরিটাও আমরা রেগুলার খাই তার জন্য। আর এদিকে গোসলের পানি দিয়ে দিলাম, গোসল করবে। তারপরে খাবার পানিও ফুটে রেখে দিলাম, আর রান্নাঘরটাও একটু মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এই যে মরিগুলো ধুয়ে আমি কিন্তু পানি ঝরানোর জন্য এইভাবে রেখে দিয়েছি। আর এই যে বাদামগুলো আর একটু ঠান্ডা হয়ে গেলে আরও মুচমুচে হয়ে যাবে, বাকলটা একদম উঠে যাবে। তো এগুলো আমি অবশ্যই বাকল সহ বক্সের মধ্যে ঢুকিয়ে রেখে দিই। তারপরে যে যার মতো খায়, আর খাওয়ার সময় বা মানে এসব পরিষ্কার করে খায় আর কি। তো এভাবেই কিন্তু রেখে দিই। আর মানে যেটা একবার মানে খেতে তাদের ভালো লাগে, মানে বাসার কেউ চায় আর কি খেতে, মানে একদম বরাবরই খেতেই থাকে, এটাই হচ্ছে গিয়ে আমাদের বাসার অবস্থা। তো আমিও খাই বাদাম, কিন্তু আমার বেশি একটা সহ্য হয় না, কারণ বেশি ভিটামিন তো গ্যাস্ট্রিক যাদের তাদের একটু সমস্যা হয়ে থাকে। তো তারপরে আমি রান্নাঘরটা গুছিয়ে টুছিয়ে আমি চলে যাব। আর এদিকে আমার ঘরের অন্যান্য কাজগুলো কিন্তু গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে, ডাইনিং টেবিলও সব কিছু নিয়ে আসছি। আর বাইরে দেখেন দুপুরবেলা এখনও কিন্তু কুয়াশাচ্ছন্ন। আর খান সাহেবের গোসল করা হয়ে গিয়েছে, উনি ওই যে পা কিন্তু খাটের উপরে আর সোফার মধ্যে বসে উনি কোরআন পড়তেছেন। আর এদিকে মেয়েও কোরআন পড়তেছে, ওকে বলেছে কোরআন পড়ে নেওয়ার জন্য, তো ও কোরআন পড়ে নিচ্ছে। আর ছেলের পড়ার টেবিলটা একটু গুছিয়ে টুছিয়ে দিলাম, এটা তো আমার বরাবর করতেই হয়, মানে নয়তো সে গুছায় না। আর এদিকে যেহেতু আমার হাতে একটু সময় আছে, আমার হেল্পিং হ্যান্ড এখনও আসে না, তো সে আসলেই আমি মানে গোসলে চলে যাব, তার জন্য ভাবলাম একটু কাজ করে নিই। তো মোড়াটা তো আসলে অনেক দিন ধরে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ভাবতেছেন কি একটা জিনিস বানাচ্ছি, এটা বারবার কেবল দেখাচ্ছে। আসলে এটা বানাতে যে কী ধরনের কষ্ট বা কত ধৈর্য থাকলে একটা মানুষ এই ধরনের জিনিসগুলো তৈরি করতে পারে বর্তমান যুগে বা বর্তমান সময়ে আর কি, তো সেটার পরিচয় দেওয়ার জন্য আসলে এটা করতেছি। তো আমার কিন্তু যথেষ্ট ধৈর্য আছে, আর ধৈর্য আছে বলেই কিন্তু এই কাজটা করতেছি। আর এই যে দেখেন না ইউটিউবের অবস্থা, এখানে পড়ে আছি, গন্ডারের চামড়া হয়ে গিয়েছে অবশ্য। তো আমি এই যে টায়ারটা এভাবে বুনে নেব, আর এভাবে যতটুকু মানে বুনতে তত একটা সময় লাগে না, আমার 2 সন্ধ্যায় বসছি আরই আমার এটা বোনা হয়ে গিয়েছিল। তো মোড়াটা কিন্তু আমার শেষ, আজকে কিন্তু এটার ফাইনাল লুকটাই আপনাদেরকে একদম দেখিয়ে দেব। আশা করছি মোড়াটার ফাইনাল লুকটা দেখে যাবেন। তো কিউট ব্লগসের ওই বোনটা বলেছিল, আপু মোড়াটার ফাইনাল লুক কবে দেখবো, মোড়াটা কি এখনও শেষ হয় না? আমার মোড়াটা কিন্তু আরও কয়েকদিন আগে শেষ হয়েছে, কিন্তু ওই যে ফোনে যে ভিডিও করে রেখে দিয়েছিলাম সেটা ধারাবাহিকতা রাখতে গিয়ে কিন্তু আমার এই ভিডিওটা সবার সাথে শেয়ার করা দেরি হয়ে গেল, বা মোড়াটা শেয়ার করা দেরি হয়ে গেল। তা আমার মোড়াটা কিন্তু আরও এক সপ্তাহ আগেই হয়ে গিয়েছিল। তাই তো এখন দেখি আজকের ভিডিওতে কিন্তু আপনারা মোড়াটার ফাইনাল লুকটা দেখতে পাবেন। তো এই যে মোড়াটা যার জন্য বানাচ্ছি তাকে তো দেবো, সাথে আরেকটা মোড়াও দেবো, তাকে 2টা মোড়াই দেবো। তো আস্তে আস্তে বানিয়ে নেব। আসলে আমি কিন্তু প্রায় অনেকগুলো মোড়া বানিয়েছি, প্রায় 60টার কাছাকাছি তো হবেই মোড়া বানিয়েছি আমার এই মানে আমার জীবনে আর কি। তো অনেককে গিফট করেছি, অনেক রক্তের সম্পর্কের মানুষকেও দিয়েছি, আবার দূর সম্পর্কের মানুষকেও দিয়েছি। আর এখন আর রক্তের সম্পর্কের কথা আর কি আর বলবো, রক্তের সম্পর্কগুলোর মধ্যে যত ঝামেলা, এখন আর ভালো লাগে না। রক্ত কেন জানি সবার সাথে বেইমানি করে, রক্ত যে কি আমি মাঝে মাঝে চিন্তা করি। এই জন্যই মানে ডক্টরের কাছে গেলে প্রথমে রক্ত পরীক্ষাটা দেয়, আমাদের রক্তেই সমস্যা, যার জন্য আমাদের রক্তের সম্পর্কগুলো আসলে এখন আর টিকে থাকতেছে না, কেমন যেন স্বার্থে পড়ে গিয়েছে। তো কথাগুলো বলার তো অবশ্যই একটা মানে আছে, সেটা নাই বা বলি, তবে খুব কষ্ট থেকেই কথাটা বললাম আর কি। এখন আর রক্ত সম্পর্ক চেয়ে আত্মার সম্পর্কটাই মনে হয় বেশি ভালো আর কি। তো এই মনেটা যাকে দিব তার সাথে কিন্তু আমার আত্মারই সম্পর্ক, তার সাথে কিন্তু আমার রক্তের সম্পর্ক নেই। তবে আমি অবশ্য আমার মন থেকে আমার রক্তকে কখনোই অস্বীকার করি না, করবো না, অভিশাপও দেই না, দেবও না। দোয়া করব তাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুক, আর যারা মানে রক্তের সাথে বেইমানি করে তাদেরকে আল্লাহ হেদায়েত করুক, সেটাই প্রার্থনা করব। তো আল্লাহ হয়তো বা ছাড় দেন, কিন্তু কখনোই ছেড়ে দেবেন না, এক সময় না এক সময় তাকে ধরবেনই, যে কোনো উপায় হোক তাকে ধরবেন। আর আল্লাহ ধরাটা কিন্তু মারাত্মক, বান্দাকে ঠকিয়ে মানে কতক্ষণ জেতা যায়, কিন্তু আল্লাহ যখন তাকে ঠকাবে সে কখনোই জিততে পারবে না, এটাই হচ্ছে স্বাভাবিক। তো অনেক ভারী ভারী কথা বলেছি, আসলে মনটাও ভালো নেই,
যে কোনো কারণেই হোক ভালো লাগতেছিল না, তার জন্যে আসলে ওই যে সম্পর্ক কথাগুলো আসলো তার জন্যই আসলে বলে ফেললাম, তার জন্য সরি। আর এই যে দেখেন মোড়াটা কিন্তু একদম শেষ পর্যায়ে যখন জয়েন্টে এসেছি তখন তো এটাকে আবার বুনে অবশ্য অন্যটার সাথে আবার দিতে হবে, নয়তো এটা আবার খুলে যাবে, কারণ এটা ছিঁড়ে ফেলতে হবে, যেটা মাথাটা যেটা বাড়তি ছিল সেটা তো কেটে ফেলতে হবে, তার জন্য তাই জন্য একটু একটু করে বুনে দিতে হচ্ছে। তো আমার কাছে ভাবলাম যে একটা টেস্টারটা আমার হাতের কাছে ছিল, তার জন্য আমি এই যে টেস্টারটা কাজে লাগিয়ে ফেললাম। দেখেন একটা জিনিস বানাতে গেলে কত কিছু প্রয়োজন পড়ে, তা আসলে এইভাবেই ধাপে ধাপে সব জিনিসই করা হয়। আর ঠিক সম্পর্কগুলো ঠিক এমনই, বিভিন্ন ধাপ, বিভিন্ন কষ্ট, বিভিন্ন পরিশ্রমের মাধ্যমে আসলে সম্পর্কগুলো আমি দেখি আর কি, মানে টিকে থাকে আর কি, আর নয়তো ওই যে মৃত পাতার মতো ঝরে যায়। তাই তো এটা কেটে নিচ্ছি, আর এইভাবে কেটে নিলাম আর হয়ে গেল আমার মোড়াটা। তবে নিচের সাইডটা কেবল টায়ারটাই লাগিয়ে দেব, আর সেখানে আর এসব মানে প্লাস্টিক লাগাবো না। এই মোড়াগুলো অবশ্য রাফ ইউজের জন্য, এটা তত একটা গর্জিয়াস মোড়া না, তবে আমার গর্জিয়াস 3টা মোড়া আছে, সেটা দেখি আমার ওই মোড়াগুলো যখন কমপ্লিট হয়ে যাব একসাথে সবগুলো আমি শেয়ার করবো ইনশাল্লাহ, তখন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এই যে এভাবে বাদ দিয়ে নিচ্ছি, আর এই বাটটা আসলে আমি আরেকজনের কাছে শিখেছি, আমার এক শাশুড়ি শাশুড়ির কাছে শিখেছি। তো এইভাবে কিন্তু এই মোড়ার প্রত্যেকটা জিনিস আমি বলি নাই, ওই যে বললাম আমি কাউকে বলি নাই যে আমি এই কাজটা পারি না, আমি দেখেছি তারা কিভাবে করে, পরে আমার নিজে নিজে ট্রাই করেছি, এভাবে পেরে গিয়েছি। গুজরাটির মতো সেলাই আমি নিজে নিজে শিখেছি, মানে কেউ আমাকে শেখাচ্ছে না। তারপরে আমি কি করেছি, একটা সেলাই আমি একজনের একটা জামাতে পেয়েছিলাম, সেটা খুলেছি, খুলে আবার ওইভাবে এটা কীভাবে জয়েন্ট করলো সেটা দেখেছি। তখন কিন্তু এখনকার মতো ইউটিউব ছিল না, তার জন্য নয়তো ইউটিউব দেখে দেখে তখন পারতাম, আমি গুজরাটি শিখে গিয়েছি। তা আসলে ইচ্ছা শক্তি থাকলে যেই কেউ পারবেন। আপনারা হয়তো অনেকেই বলবেন পারবেন না আপু, কীভাবে মোড়াটা বানালো, আমরা তো পারবো না। যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন। তো আজকে এই পর্যন্তই, ভুল হলে আমায় ক্ষমা করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।